ওয়েলকাম এভরিওয়ান। গত ভিডিওতে যখন সাজেশন নিয়ে আলোচনা করছিলাম বা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিলাম, সেটা নিয়ে অনেকেরই মনে সন্দেহ তৈরি হয়েছে, অনেকেই নানা কোশ্চেন করেছে। তার মধ্যে একটা কমন কোশ্চেন ছিল যে বাংলা ইংলিশ এক্সাম হবে কি হবে না, সেটা আমি কী করে বললাম। দেখো, মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকের লিঙ্ক আমি দিয়ে রেখেছিলাম। সেখানে দেখবে যে মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার বলেছিলেন যে সায়েন্স গ্রুপের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আর্টস গ্রুপের জন্য কিছু সাবজেক্ট বলেছেন আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা হবে। বাংলা ইংলিশের কথাও কিন্তু একবার বলেননি। সেক্ষেত্রে আপাতত ধরে নিচ্ছে বাংলা ইংলিশ হবে না। আলটিমেটলি কী হবে সেটা তো যখন বোর্ড নোটিফিকেশান বের করবে তখনই জানা যাবে। তো বোর্ড নোটিফিকেশান বের করলে যদি কিছু চেঞ্জ হয়, সেই মতো আমাদেরকেও স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কারণ আমাদের কারোর পক্ষেই কিছু জানা সম্ভব না। তোমরা সাংবাদিক বৈঠকে যা দেখেছো, আমিও তাই দেখেছি, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তো যাই হোক, শুরু করছি আজকের মেন ভিডিও। সলিড স্টেটের প্রথম ভিডিওতে অনেকগুলো সাজেশনের অ্যান্সার বলে দিয়েছিলাম, আর সাজেশনের কিছু কোশ্চেনের অ্যান্সার বাকি ছিল। তো সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে, অনেকেই বলছে যে সাজেশন চাই, মানে অ্যান্সারগুলো চাই। তো যাক, ভিডিওটা সবার পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো সেই জন্য এই সলিড স্টেটের সাজেশনের সেকেন্ড পার্ট শুরু করছি। দেখো, 6টা কোশ্চেন অ্যান্সার করেছিলাম। কেউ যদি না দেখে থাকো, প্রথম পার্টটা সলিড স্টেটের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে তারপর এটা স্টার্ট করো। তো 7 নম্বর কোশ্চেন যেটা আমাদের ছিল, সেখানে ছিল প্যাকিং দক্ষতা। এবার এই প্যাকিং দক্ষতা হচ্ছে বোর্ডের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক। বলেছি যে সলিড স্টেট অবশ্যই পড়তে হবে, 4 নম্বর পাওয়া যায়। তো এই প্যাকিং দক্ষতার মধ্যে আমাদেরকে কী পড়তে হয়? দেখো, প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায়। যেমন মনে করলাম যে এরকম একটা কিউব নিয়েছি, আমরা তো ঘনক নিয়ে আলোচনা করছি, তাহলে এরকম একটা কিউব বা একটা ঘনক নিয়েছি। এই ঘনকের মধ্যে পার্টিকেলসগুলো আছে, আমি ধরে নিলাম সরল কোষ আছে, অন্য কোনো ধরনের কোষ নেই, তাহলে শুধুমাত্র কর্নারের পার্টিকেলসগুলো আছে। এবার কর্নারের পার্টিকেলগুলো তো একটা কিউবের মধ্যে থাকবে না, অনেক কিউবের মধ্যে ছড়িয়ে থাকবে। তাই পার্টিকেলগুলোকে আমি অর্ধেক করে আঁকালাম এরকম করে। দেখো, এর মাঝে থেকে এর মাঝে অবধি এইভাবে কণাগুলোকে আঁকাচ্ছি, ঠিক আছে? এর মাঝে থেকে এর মাঝে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে দেখো, এইভাবে যদি কোনো পার্টিকেলগুলো একে অপরকে টাচ করে থাকে, তারপরেও হচ্ছে মাঝে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানগুলোকে বলে হচ্ছে ভয়েড। দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা স্থান, এখানে ফাঁকা স্থান, এখানে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানগুলোকে ভয়েড বলে। আমি সরল কোষের জন্য বললাম, অন্য কোষের জন্য একইভাবে আমরা ভয়েড বের করতে পারি। তার মানে আমি যখন বলছি যে একটা কিউবের মধ্যে বা একক কোষের মধ্যে পার্টিকেলগুলো হয় কর্নারে আছে, বা পৃষ্ঠকেন্দ্রে আছে, বা দেহকেন্দ্রে আছে, আর সব পার্টিকেল একে অপরকে টাচ করে আছে। যখন পার্টিকেলগুলো একে অপরকে টাচ করে আছে, তার মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, সেটাকে বলবো ভয়েড। আর যতটা জায়গা ভর্তি আছে তাকে তার বলবো প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। এবার এই প্যাকিং এফিসিয়েন্সিগুলো, এই ডেটাগুলো, যেমন দেখো, সরল কোষের জন্য 52% ভর্তি থাকে, প্যাকিং হয় 52%, তাহলে খালি হয় 47%। দেহকেন্দ্রিকের জন্য প্যাকিং হয় 68%, তাহলে ফাঁকা স্থান থাকে 32%। আর পৃষ্ঠকেন্দ্রিক বা এফসিসির জন্য ফেস সেন্টার্ড কিউবিক প্যাকিং দক্ষতা 74%, ফাঁকা স্থান 26%। এখান থেকে এমসিকিউ আসতে পারে। আইদার তোমাকে জিজ্ঞেস করতে পারে কার প্যাকিং দক্ষতা কত, অথবা কার ফাঁকা স্থান কত, বিয়োগ করলে তো বেরিয়ে যাবে 100 থেকে। আর তাছাড়া বলতে পারে যে কার প্যাকিং দক্ষতা সব থেকে বেশি, সেখানে দেখতে পাচ্ছ ফেস সেন্টারে প্যাকিং দক্ষতা সব থেকে বেশি। এটা তো এমসিকিউ এর কথা বললাম। এর ডেরিভেশনগুলো জেনারেলি পরীক্ষাতে আসে না, তবে যারা এ ক্যাটাগরি স্টুডেন্ট, বি ক্যাটাগরি স্টুডেন্ট, যারা সারা বছর পড়েছে, তারা অবশ্যই ডেরিভেশনটা দেখবে। সি ক্যাটাগরি স্টুডেন্টরা নাও দেখতে পারো। তবে আবার বলছি যে ডেরিভেশনটা তো সিম্পল একটা ম্যাথামেটিক্স, এমন কোনো ব্যাপার না, যদি 10 মিনিট দেখো হয়ে যাবে, তাই দেখে রাখতে পারো। যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোষের জন্য এ আর আর এর মধ্যে সম্পর্ক। এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ঘনত্বের অঙ্ক করতে গিয়ে এটা আমাদের কাজে লাগবে। সরল কোষের জন্য কি, আর = a/2। আর কি, আর হচ্ছে এই যে কণার ব্যাসার্ধ, এই যে পার্টিকেলগুলো যে আছে, এই কণাগুলোর ব্যাসার্ধ, কোণায় যে পার্টিকেলগুলো বসাচ্ছি তাদের ব্যাসার্ধ আর। আর এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য, আমরা বলি হচ্ছে এজ লেন্থ। কোনটা? এখান থেকে এতটা, এটা হচ্ছে এ। তাহলে বিভিন্ন ধরনের কোষের জন্য এ আর আর এর মধ্যে সম্পর্ক। সরলের জন্য আর = a/2, দেহকেন্দ্রিকের জন্য আর = √3a/4, আর পৃষ্ঠকেন্দ্রিকের জন্য আর = a/2√2। এটা একদম মেমোরাইজ করে নাও, এটা ছাড়া তুমি ঘনত্বের অঙ্ক পারবে না। আর এটা জেনে রাখতে হবে যে ঘনত্বের অঙ্ক কিন্তু প্রত্যেক বছরই থাকে, মানে 90% বছর কোশ্চেন থাকে, 1-2 ব্যতিক্রম হতে পারে। সেজন্য এটা ভালো করে দেখে নেবে। এবার দেখবো যে এটার উপর অ্যাপ্লিকেশন করে কী করে আমরা নিউমেরিক্যালসগুলো করতে পারছি। একক কোষের ঘনত্ব নির্ণয় খুব একটা ইম্পর্টেন্ট টপিক, আর এই টপিক থেকে যেহেতু বেশিরভাগ বছরই পরীক্ষার কোশ্চেন থাকে, তাই ভালো করে দেখতে হবে। দেখো, এটার ফর্মুলা মেমোরাইজ করে নিলে হয়, তবে ফর্মুলাতে এমন কিছু নেই। কেন? আমরা ছোটোবেলা থেকে জানি ঘনত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ঘনত্ব মানে ভর বাই আয়তন। এবার আমি তো ঘনকাকার কোষের কথা বলছি, তাহলে আমরা জানি যে ঘনকের আয়তন হয় a³, যেখানে এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য। এবার ভরটা বের করতে হবে। এবার আমরা কি জানি যে আমার কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে, তার ভরকে বলে হচ্ছে আণবিক গুরুত্ব বা আণবিক ভর, ক্যাপিটাল এম।
যদি কোষের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকতো তার ভরটাকেই বলতাম আণবিক ভর। তাহলে একটা যদি কণা থাকে তাহলে তার ভর কত হবে, এম বাই অ্যাভোগাড্রো নাম্বার। এবার ধরলাম কোষের মধ্যে জেড সংখ্যক কণা আছে, তাহলে জেড সংখ্যক কণার ভর এম বাই এন এ ইন্টু জেড। এই জাস্ট একটা ঐকিক নিয়ম করতে হবে, এটা এখানে বসিয়ে দাও, এম বাই এন এ ইন্টু জেড। তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা চলে এলো ডি ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এন এ ইন্টু এ কিউব। এই যেখানে এম হচ্ছে আণবিক ভর, জেড হচ্ছে কণার সংখ্যা, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর স্মল এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য। এবার জেড কী করে বের করব, গত ভিডিওতে বলেছি ভালো করে, সলিডের প্রথম ভিডিওতে, যে জেড মানে কণার সংখ্যা। যেমন সরল কোষের ক্ষেত্রে কণার সংখ্যা থাকে একটা, যদি দেহকেন্দ্রিক হয় কণার সংখ্যা দুটো, পৃষ্ঠকেন্দ্রিক হলে কণার সংখ্যা চারটা। সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে, বের করতেও পারো। তাই এই হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলার উপর বেস করে আমরা দেখে নিচ্ছি কিছু নিউমেরিক্যাল প্রবলেম। গত ভিডিওতে দুটো টাইপের অঙ্কের কথা বলেছিলাম, এটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে থার্ড টাইপের অঙ্ক। আর আমি যেটা বলেছি, যখনই আমি পুরনো বছরের প্রশ্ন করাবো তখনই হচ্ছে, গত ভিডিওতে দুটো টাইপের অঙ্কের কথা বলেছিলাম, এটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে থার্ড টাইপ কোশ্চেন। আর আমি বলেছি যখনই নিউমেরিক্যালস করাবো, হয় আমি এইচএসের পুরনো বছরের কোশ্চেন তুলে নেবো, আর নাহলে সংসদ নমুনা প্রশ্ন করে নেবো, যেন তোমাদের ওটা খুঁজে আর সলভ না করতে হয়। তো এই কোশ্চেনটা তুলেছি ঘনত্বের এইচএস 2019 থেকে। দেখো কি বলেছে, যে ক্রোমিয়াম পারমাণবিক ভর 52 দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 124.3 পিকোমিটার। ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব কত? ফর্মুলাগুলো সব সাইডে লিখে রেখেছি। তো যখনই কোনো নিউমেরিক্যাল করতে হবে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, প্রথম হচ্ছে যে ডেটাগুলো আছে সেগুলো টুকে নিতে হবে। যেমন বলে দিয়েছে ক্রোমিয়াম পরমাণুর পারমাণবিক ভর 52, তাহলে লিখে নিলাম ক্যাপিটাল এম সমান 52 গ্রাম পার মোল, একক সহ লিখব, একক না দেওয়া থাক। বলেছে দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। বলেছি দেহকেন্দ্রিক কেলাস হলে কণার সংখ্যা 4, তাহলে জেড ইকুয়াস টু জেড না 4 না 2 হবে দেহকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক হলে 4 হয়, দেহকেন্দ্রিক হলে 2 হয়, তাহলে জেড ইকুয়াস টু 2 হবে। ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে আর বলে দিয়েছে 124.3 পিকোমিটার। এবার পিকোমিটারটা তো সিজিএসও না এসআইও না, তাহলে এটাকে কনভার্ট করতে হবে। তাহলে 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার, তাই তো? কিন্তু আমি সিজিএসএ করছি, তাই এটাকে 10 করে নেব, 124.3 × 10⁻10 সেন্টিমিটার হলো। ঠিক আছে, এবার দেখো যখন আমি ফর্মুলাতে বসাবো, ফর্মুলা হচ্ছে ঘনত্ব ইকুয়াস টু এম ইন্টু জেড বাই এন এ ইন্টু এ কিউব। স্মল এ, এই এ হচ্ছে কিনারার দৈর্ঘ্য, আমাকে দেওয়া আছে ব্যাসার্ধ ক্রোমিয়াম পরমাণু, কিনারার দৈর্ঘ্য দেওয়া নেই, সেই জন্য এই চারটা মুখস্থ করতে বলেছি, যে ব্যাসার্ধ আর কিনারার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে দেহকেন্দ্রিক কেলাসের জন্য দেখো, দেহকেন্দ্রিক কেলাসের জন্য আর ইকুয়ালস টু √3a/4। তাহলে কী আছে দেহকেন্দ্রিক কেলাসের জন্য আর ইকুয়ালস টু √3a/4, তাহলে আমার লাগবে হচ্ছে এ, দেয়ারফর এ ইকুয়ালস টু 4/√3r। বোঝা গেল কেন এই জিনিসটা মুখস্থ করতে বলেছি? কারণ বিভিন্ন কেলাসের জন্য এই পরমাণুর ব্যাসার্ধ আর কিনারার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা আমাদেরকে জানা দরকারি। ভ্যালুগুলো সব বসিয়ে দিই, তাহলে হয়ে গেল 4/√3 ইন্টু আর এর ভ্যালু যেটা 124.3 × 10⁻10 সেন্টিমিটার। এবার এই ভ্যালুগুলো এখানে বসাবো। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 52, জেড হচ্ছে 2, অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 × 10⁻23, আর এ কিউব মানে এটার কিউব 4/√3 ইন্টু 124.3 × 10⁻10 গোটাটার কিউব। এবার এটা ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে, 7.29 গ্রাম পার সেমি কিউব। তাহলে এই বেরিয়ে গেল হচ্ছে আমাদের ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব 7.29 গ্রাম পার সেমি কিউব। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। ফর্মুলাটা খুব সোজা, আমাকে যেটা মনে রাখতে হবে এই কিনারার দৈর্ঘ্য আর পরমাণুর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, আর কোনটার মধ্যে কটা কণা আছে, তাহলেই অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি এই টাইপের সেকেন্ড নিউমেরিক্যাল। ঘনত্বের সেকেন্ড নিউমেরিক্যাল কী বলেছে দেখো, সমস্ত নিউমেরিক্যালগুলো না ডিসক্রিপশনে পিডিএফ আকারে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারো, বা আমি বোর্ডে লিখে দিচ্ছি যে একটি মৌলের ঘনত্ব 2.8 গ্রাম পার সেমি কিউব এবং এটি একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ গঠন করে, যার কিনারা বা ধারের দৈর্ঘ্য 400 পিকোমিটার। মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করো, সংসদ নমুনা প্রশ্ন। তাহলে আবার একই ডেটাগুলো টুকে নেব। ঘনত্ব বলে দিয়েছে ডি ইকুয়ালস টু 2.8 গ্রাম পার সেমি কিউব। পৃষ্ঠকেন্দ্রিক বলেছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষ বলেছি, পৃষ্ঠকেন্দ্রিক কোষ হলে কণার সংখ্যা 4টে, জেড ইকুয়ালস টু 4। কেউ না বুঝতে পারলে পুরোনো ভিডিওতে গিয়ে দেখে নেবে কণার সংখ্যা কী করে বের করে। কিনারা বা ধারের দৈর্ঘ্য এ দেওয়া আছে 400 পিকোমিটার। আবার একই, পিকোমিটার মানে 10⁻10 সেন্টিমিটার, বসে দিলাম। তাহলে 4 × 10⁻8 সেন্টিমিটার হয়ে গেল। ব্যাস, ভ্যালুগুলো বসিয়ে দিই। ডি ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এন এ ইন্টু এ কিউব। এম বের করতে বলেছে, অর এম ইকুয়ালস টু ডি ইন্টু এন এ ইন্টু এ কিউব
বাই জেড, ভ্যালুগুলো বসাই। ডি এর মান বলেছে 2.8 গ্রাম পার সেমি কিউব, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23, এ কিউব মানে 4 ইন্টু 10⁻−8 তার কিউব, বাই জেড মানে কণার সংখ্যা হচ্ছে 4টে। এটা ক্যালকুলেশন করে দেখো কত আসছে, 26.98 গ্রাম পার মোল। কারণ আমরা জানি যে আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, ক্যাপিটাল এম বের করলাম, তাহলে 26.98 গ্রাম পার মোল। তাহলে এই হলো আমাদের সেকেন্ড টাইপের অঙ্ক। দেখছো কত সোজা, ফর্মুলাতে বসে অনেক সময় মিলে যাচ্ছে। তো দেখছি এই টাইপের উপর থার্ড নিউমেরিক্যাল। একটি দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য 288 পিকোমিটার, ধাতুটির ঘনত্ব 7.2 গ্রাম পার সেমি কিউব, 208 গ্রাম পরিমাণে ওই মৌলের মধ্যে কতগুলি একক কোষ ও কতগুলি পরমাণু আছে। যখনই আমাকে জানতে চাইবে যে 208 গ্রামে কতগুলি পরমাণু আছে, 12 গ্রামে কতগুলি পরমাণু আছে, 16 গ্রামে আছে, বা যে গ্রামেই থাকুক, একটা কথা আমরা সোজা জানি যে পারমাণবিক ভরে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমাকে বের করতে হবে ওর পারমাণবিক ভর কত। সেটা যদি আমি বের করতে পারি তাহলে কতগুলো পরমাণু আছে সেটা কিন্তু খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে দেখছি ওর পারমাণবিক ভর কত হয়। তার জন্য কী কী দেওয়া আছে, দেহকেন্দ্রিক বলে দেওয়া আছে। দেহকেন্দ্রিক হলে কণার সংখ্যা জেড ইকুয়ালস টু কত হবে, 2 হবে। দেহকেন্দ্রিকে দুটো কণা থাকে। কি বলে দেওয়া আছে, কিনারার দৈর্ঘ্য মানে এ বলে দেওয়া আছে 288 পিকোমিটার, মানে একই কনসেপ্ট, 288 ইন্টু 10⁻−10 সেন্টিমিটার। ঘনত্ব ডি বলে দেওয়া আছে 7.2 গ্রাম পার সেমি কিউব। তাহলে এখান থেকে আমি কী করবো, আণবিক ভর বা পারমাণবিক ভরটা বের করে ফেলবো। তাহলে আমরা জানি ওই যে লিখে রেখেছি ডি ইকুয়ালস টু এম ইন্টু জেড বাই এন এ ইন্টু এ কিউব। দেয়ারফর এখনই অঙ্কটা করালাম, এম ইকুয়ালস টু ডি ইন্টু এন এ ইন্টু এ কিউব বাই জেড। বসিয়ে দিই, কত হবে, ডি 7.2, এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এ কিউব মানে 288 ইন্টু 10⁻−10 তার কিউব, বাই কণার সংখ্যা হচ্ছে 2। তো এটা সলভ করে দেখো কত আসছে, 51.79 গ্রাম পার মোল হলো। তাহলে পারমাণবিক ভর দেখতে পাচ্ছ এত গ্রাম পার মোল। তার মানে কি, যে আমার কাছে যদি নিতাম 51.79 গ্রাম, তার মধ্যে আছে কণার সংখ্যা কত, 51.79 গ্রামে কণার সংখ্যা হচ্ছে, কণা বলতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত হতো 6.023 ইন্টু 10⁻23, মানে অ্যাভোগাড্রো নাম্বার। 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার জানি। তাহলে 1 গ্রাম নিলে পরমাণুর সংখ্যা কত হতো, 6.023 ইন্টু 10⁻23 বাই 51.79। আর আমি নিয়েছি হচ্ছে 208 গ্রাম। তাহলে 208 গ্রামে কতগুলো পরমাণু আছে সেটা বের করব। তাহলে এটাই হবে 6.023 ইন্টু 10⁻23 বাই 51.79 ইন্টু 208 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেট করে দেখি কত আসছে, 2.418 ইন্টু 10⁻24। তাহলে আমি বের করে ফেললাম যে 208 গ্রামে কতগুলো পরমাণু আছে। পরমাণুর সংখ্যা বেরিয়ে গেল 2.418 ইন্টু 10⁻24। এবার আমাকে বের করতে হবে একক কোষের সংখ্যা। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি যে একক কোষের পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাই তো। তার মানে দেহকেন্দ্রিক হলে একক কোষে পরমাণুর সংখ্যা 2 হয়। তার মানে যদি 2টি পরমাণু থাকতো, 2টি পরমাণু থাকলে একক কোষ বা ইউনিট সেলের সংখ্যা কটা হতো, 1টি। তাহলে আমার কাছে পরমাণু আছে 2.418 ইন্টু 10⁻24। তাহলে একক কোষের সংখ্যা কত হবে, 2.418 ইন্টু 10⁻24 বাই 2, তাই তো। তাহলে 1.209 ইন্টু 10⁻24, এই হবে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা বের করে নিলাম একক কোষের সংখ্যা, পরমাণুর সংখ্যা। যখনই পরমাণুর সংখ্যা বের করবে আমার আণবিক ভর সবসময় বের করতে হবে, আর সেটা যদি বেরিয়ে যায় একক কোষের সংখ্যাও বেরিয়ে যাবে। 9 নম্বর কোশ্চেন, প্যাকিং। এটা হচ্ছে এমসিকিউ এর দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বা শর্ট কোশ্চেন আসতে পারে। প্যাকিংয়ে দেখো, প্যাকিংয়ে কী জানতে হবে, প্যাকিংয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে, বাংলায় বলে স্ববর্গাঙ্ক সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার, সংক্ষেপে সিএন লিখবো, বারবার করে কোঅর্ডিনেশন নাম্বার লিখবো না, বাংলায় স্ববর্গাঙ্ক সংখ্যা লিখে নাও। কোঅর্ডিনেশন নাম্বার মানে কোনো একটা পার্টিকেলকে কতগুলো পার্টিকেল টাচ করে আছে সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার সলিডের জন্য। সলিডের ক্ষেত্রে কোনো একটা পার্টিকেলকে যতগুলো পার্টিকেল টাচ করে আছে সেটা হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তাহলে প্যাকিংয়ের মধ্যে আমরা প্রথমে বিভিন্ন টাইপের দেখব। প্রথমে আমরা আলোচনা করব, খুব শর্টে আলোচনা করছি, 1D প্যাকিং। 1D মানে 1 ডাইমেনশনাল প্যাকিং। তার মানে দেখো শুধুমাত্র একটা ডাইরেকশন বরাবর পার্টিকেলসগুলো আছে। তার মনে করলাম এই বরাবর পার্টিকেলগুলো একে অপরের সাথে টাচ করে আছে, এই একটা ডাইরেকশন বরাবর পার্টিকেলগুলো দিলাম। তাহলে এখানে যদি কোনো একটা মাঝের পার্টিকেলকে দেখি, এই পার্টিকেলটা সাপোজ একে কতজন টাচ করে আছে, 2জন, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। এটা 1 ডাইমেনশনাল প্যাকিং, বোঝা গেল, কোঅর্ডিনেশন নাম্বার 2। নেক্সট হচ্ছে 2 ডাইমেনশনাল প্যাকিংয়ে চলে আসি। 2 ডাইমেনশনাল প্যাকিং, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলে স্কোয়ার প্যাকিং, 2D স্কোয়ার প্যাকিং একটাকে আমরা বলবো,
কেন বলবো সেটাও বলে দিচ্ছি। আরেকটাকে বলবো হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো, 2D হেক্সাগোনাল প্যাকিং। হেক্সাগোনাল প্যাকিং দেখো যখন 1D প্যাকিং করছে তখন এরকম করে পার্টিকেলসগুলো দিয়েছি এই, তাই তো। এবার এটা একটা ডাইরেকশন বরাবর দিয়েছি, মনে করলাম এটা এক্স ডাইরেকশন বরাবর দিয়েছি, তাহলে আমাকে যদি এটাকে 2D করতে হয় তাহলে একটা ওয়াই ডাইরেকশন বরাবর দিতে হবে। তাহলে এক্সের সঙ্গে 90 ডিগ্রি বরাবর, মানে এই বরাবর ওয়াই আছে, বা উপরের দিকেও নিতে পারতাম, একই ব্যাপার। তাহলে এবার এই প্রথম একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারের পর যখন সেকেন্ড লেয়ারটা দেবো, দুটো অপশন আছে, যে হয় পার্টিকেলসগুলোকে একদমই নিচে নিচেই দেবো, একটা পার্টিকেলের নিচে আর একটা পার্টিকেল, একটা পার্টিকেলের নিচে আর একটা পার্টিকেল, এভাবে দেবো, একদম পার্টিকেলের নিচে পার্টিকেল, এই চলতে থাকবে সিমিলার, ঠিক আছে, একদম পার্টিকেলের নিচে পার্টিকেল। তাহলে দুটোর যেহেতু ডাইরেকশান ইউজ করছি তাই এটাকে বলা হচ্ছে 2D প্যাকিং। এবার কোশ্চেন হচ্ছে স্কোয়ার প্যাকিং কেন? দেখো এখানে মাঝের যে কোনো একটা পার্টিকেল ধরো এই পার্টিকেলটা, এই পার্টিকেলটাকে কতজন টাচ করেছে? যে একজন, দুজন, তিনজন, চারজন। এবার চারজন মিলে কি হয়? চারজন মিলে একটা স্কোয়ার তৈরি হয়, তাই এটাকে বলে স্কোয়ার প্যাকিং। অন্য জায়গায় দেখাচ্ছি, মনে করে এই পার্টিকেলটাকে চারজন টাচ করেছে, এ এ এ এ, তাহলে এই যে চারজন মিলে একটা স্কোয়ার তৈরি হয়, তাই এই ধরনের প্যাকিংটাকে বলে 2D স্কোয়ার প্যাকিং। কোঅর্ডিনেশন নাম্বার কত? 4, কারণ চারজন টাচ করে আছে। ওকে, হেক্সাগোনাল প্যাকিংয়ে চলেছি। তাহলে আবার একই এই 1 ডাইমেনশনাল প্যাকিংটা ড্র করি। এটা মনে করলাম এক্স বরাবর, তাহলে সেকেন্ড ওয়াই অ্যাক্সিসটাই বরাবর আছে। গতবার কি করলাম? ওর নিচে নিচে পার্টিকেল দিলাম, এবার নিচে নিচে দেবো না, একদম ফাঁকা জায়গায় দেবো। এই যে নিচে ফাঁকা জায়গায়, এর 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 ফাঁকা জায়গায়, থার্ড লেয়ারটা এদের ফাঁকা জায়গায় দেবো। এত কিছু মনেও রাখতে হবে না, জাস্ট একবার গল্পের মতো শুনে নাও, পরীক্ষার জন্য হয়ে যাবে। হলো, এবার দেখবো এখানে একজনকে কতজন টাচ করেছে, যে কোনো একটাকে ধরো, মনে করলাম এটাকে কতজন টাচ করেছে? 1 2 3 4 5 6, একে 6জন টাচ করে আছে। আর আমরা কি জানি যে 6জন মিলে একটা হেক্সাগন হয়, এখানে ড্র করে নাও, এই হয়ে গেল হেক্সাগন। তাই এটাকে বলছে 2D হেক্সাগোনাল প্যাকিং। কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এবার কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটাকে ক্লোজ প্যাকিং বলে। বলে দিচ্ছে হেক্সাগোনাল প্যাকিংকে ক্লোজ প্যাকিং বলে। এটা খুব কমন সেন্স। দেখো এখানে একটা পার্টিকেলের নিচে নিচে একটা পার্টিকেল রেখেছি, আর ওখানে ফাঁকে ফাঁকে রেখেছি। যারা ক্যারাম খেলো, ক্যারামের সময় দেখেছো যে এরকম করে গুটিগুলোকে যদি একজন একটার উপর একটা করে সাজায়, আর যদি তখন একটা স্ট্রাইক করা হয়, সেটা চারিদিকে ছিটিয়ে যাবে। কিন্তু এভাবে যদি একদম ফাঁকে ফাঁকে রাখা হয় না, যখন আমরা সাজাই ফাঁকে ফাঁকে, একটা ফাঁকে করে গুটি রাখি, তাতে কী হয়? প্যাকিংটা শক্ত হয়, বাড়ি দিলে ছড়িয়ে যায় না, কারণ এরা একদম কাছাকাছি আছে। তাই এটাকে বলা হচ্ছে ক্লোজ প্যাকিং। আশা করছি বোঝাতে পারলাম যে এটা হচ্ছে ক্লোজ প্যাকিং কেন। এটা ক্লোজ প্যাকিং না, এটা হচ্ছে ক্লোজ প্যাকিং। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি 3D প্যাকিংয়ে। যেমন 1D প্যাকিং থেকে 2D প্যাকিং এসেছে, সিমিলারলি 3D প্যাকিংয়েও আসবো। দেখো এখানে তো 2 ডাইমেনশনাল বানিয়ে ফেলেছি। এবার যদি 3 ডাইমেনশনাল বানাতে হয়, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস কীভাবে আছে? এর উপর এইভাবে আছে, এক্ষেত্রেও এইভাবে আছে। তাহলে এক্ষেত্রে এদের উপরে কোণাটা দেবো, মানে এটাকে যদি একটা প্লেন ভাবো, এতক্ষণ প্লেনে দিয়েছি, এবার প্লেনের উপরে দিতে পারবো, নিচে দিতে পারবো। তাহলে 3D প্যাকিংকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে এই 2D প্যাকিং, 2D স্কোয়ার প্যাকিং ছিল, তাহলে এবার এদের উপর যদি আমি কণাগুলো বসাই, তাহলে যেটা তৈরি হবে সেটাকে বলবো 3D স্কোয়ার প্যাকিং। 3D স্কোয়ার প্যাকিং বোঝা গেল? 2D তো ওই প্লেনে ছিল, এবার 3D মানে কি? এর উপরে একটা জেড অ্যাক্সিসটা এইভাবে আছে, জেড অ্যাক্সিস বরাবর একটা বসাবো, উপরে একটা নিচে বসাবো, হয়ে গেল 3D স্কোয়ার প্যাকিং। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? আগে 4 ছিল, উপরে একটা নিচে একটা, হয়ে যাবে 6, CN 6। হেক্সাগোনাল প্যাকিংকে দুভাগে ভাগ করব। একটাকে বলবো 3D হেক্সাগোনাল প্যাকিং, 3D হেক্সাগোনাল প্যাকিং। আরেকটাকে বলবো কিউবিক ক্লোজ প্যাকিং বা সিসিপি। এদের প্রত্যেকটা টাইপের কোঅর্ডিনেশন নাম্বার আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে 3D হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হবে, বলবো HCP। আর ওটা হচ্ছে সিসিপি, মানে কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং। আবার এই কিউবিক ক্লোজ প্যাকিংটাকেই বলে হচ্ছে FCC, ফেস সেন্টার কিউবিক। তাহলে মনে রাখতে হবে কিউবিক ক্লোজ প্যাকিংটা অলওয়েজ ফেস সেন্টার। এবার এই 3D স্কোয়ার প্যাকিংকে বলা হয় এ টাইপ, মানে এখানে সব একই টাইপের অ্যাটমস থাকে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা HCPকে বলা হয় AB টাইপ, যেখানে এটা হচ্ছে 2D হেক্সাগোনাল প্যাকিং তৈরি করে, এটা হচ্ছে 2D হেক্সাগোনাল প্যাকিং করে, আর বিটা কী করে?
বিটা হচ্ছে সেখানে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান তৈরি করে। এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে লিখে নেও, পরীক্ষা আসতে পারে। এ তৈরি করে 2D হেক্সাগোনাল প্যাকিং, আর বি তৈরি করে ওখানে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান। আর এটাকে বলে হচ্ছে এবিসি টাইপ, যেখানে এ হচ্ছে 2D হেক্সাগোনাল প্যাকিং তৈরি করে, এটা করবে 2D হেক্সাগোনাল প্যাকিং, বি তৈরি করবে হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর সি তৈরি করে অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান। এগুলো কী জিনিস আলোচনা করছি, তাহলে মনে থাকবে। এটা প্রথমটা এ, তারপরটা এবি, তারপরটা হচ্ছে এবিসি টাইপের। আশা করছি মনে থাকবে। হলো, এবার কোঅর্ডিনেশন নাম্বার কত? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংও 12, কিউবিক ক্লোজ প্যাকিংও 12। ব্যাস, এই হচ্ছে আমাদের প্যাকিং শেষ। শুরু করছি অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড। অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা, মানে যেটাকে অক্টাহেড্রাল ভয়েড বলছি, লিখে নাও, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসের জন্য, যদি এই টাইপেরগুলো এখন আসেনি। অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা ইকুয়ালস টু একক কোষে কণার সংখ্যা, ইকুয়ালস টু একক কোষে কণার সংখ্যা। তাহলে একক কোষে যতগুলো কণা থাকবে ততগুলো অষ্টতলকীয় ফাঁকা স্থান থাকবে বা অক্টাহেড্রাল ভয়েড বলবো। সিমিলারলি চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা ইকুয়ালস টু 2 ইন্টু একক কোষে কণার সংখ্যা, এটাকে বলে টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে একটা একক কোষে যতগুলো কণা থাকবে ততগুলো অক্টাহেড্রাল ভয়েড থাকবে, তার ডবল থাকবে টেট্রাহেড্রাল ভয়েড। এক্সাম্পল যদি দিতে হয়, যেমন সরল কোষে একটা কণা থাকে, তাহলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে 1 আর চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2। বোঝা গেছে? তো এইভাবে আমরা করব। তো দেখে নিচ্ছি এর উপর বেস করে একটা নিউমেরিক্যাল। এই চ্যাপ্টারের উপর লাস্ট টাইপের নিউমেরিক্যালস কোনোবার আসেনি, তবে আসার চান্স কম, তাও করিয়ে দিচ্ছি যদি চলে আসে। কি বলেছে? এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং গঠন করে। যদি উক্ত ঘন সন্নিবেশনে ক্লোজ প্যাকিং অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে যৌগের সংকেত কী হবে? প্রথমে বলেছে ওয়াই মৌলের পরমাণুগুলি এইচসিপি গঠন করে। আগেই বলেছি এইচসিপি মানে হচ্ছে এফসিসি, ফেস সেন্টার কিউবিক, তার মানে কণার সংখ্যা হচ্ছে 4। এতদূর বুঝে গেলাম। এবার বলছে অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণু দ্বারা অধিকৃত হয়। তাহলে কণার সংখ্যা 4 হলে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা, কণার সংখ্যা যেটা সেটা অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা এখনই বললাম 4। তার মধ্যে কি বলেছে? অর্ধেকটা হচ্ছে এক্স পরমাণু দ্বারা অধিকৃত হয়। তাহলে অষ্টতলকীয় ফাঁক হচ্ছে 4, তাহলে এক্স পরমাণু কটা? এর অর্ধেক মানে 4/2 মানে 2। তাহলে বেরিয়ে গেল এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 4টা। তাহলে যৌগটার সংকেত কি? x2y4, অথবা আমি লিখতে পারি যৌগটার সংকেত হচ্ছে xy2। এই বেরিয়ে গেল। তাহলে বোঝা গেলো কী সোজা অঙ্ক। বলেছে ওয়াই তৈরি করে হেক্সাগোনাল ক্রস প্যাকিং, তাহলে ওয়াইয়ের সংখ্যা হচ্ছে 4টা। হেক্সাগোনাল ক্রস প্যাকিং মানে ফেস সেন্টার কিউবিক। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা সমান কণার সংখ্যা, তাহলে 4। এক্স পরমাণু অর্ধেক অষ্টতলকীয় ফাঁক দখল করছে 2, তাহলে এক্স আছে 2, ওয়াই আছে 4টা, তাহলে যৌগের সংখ্যা হচ্ছে xy2। এই শেষ হলো আমাদের এই চ্যাপ্টারের উপর নিউমেরিক্যালস। ডিফেক্ট বা ত্রুটি এই চ্যাপ্টার থেকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক। ডিফেক্টটা না অনেক বড়, গোটাটা আলোচনা করতে পারবো না। ডিফেক্টের মধ্যে যতটুকু মেন পোর্শন ততটুকু আলোচনা করব, তারপরে যদি কারো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে বা টেলিগ্রামে জানিয়ে তখন আলোচনা করে দেবো। তাহলে ডিফেক্ট কাকে বলে? দেখো, প্রথম ভিডিওতে বলেছি যে সলিড স্টেট মানে হচ্ছে আমরা শুধুমাত্র ক্রিস্টালাইন সলিড পড়বো, অ্যামরফাস সলিড আমাদের কাছে নেই। ক্রিস্টালাইন মানে নিয়তকার সলিড। সেখানে কি বলেছিলাম? ক্রিস্টালাইন সলিড হচ্ছে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে। এই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা যখন নষ্ট হয়ে যায় তখন তাকে বলে ডিফেক্ট বা ত্রুটি। তাহলে ডিফেক্টের ডেফিনেশন কী দেবো? ডিফেক্টকে এইভাবে বলতে পারি আমরা, ইররেগুলারিটিস ইন রেগুলার অ্যারেঞ্জমেন্ট। ক্রিস্টালাইন সলিডের যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট সেটাতে যখন কিছু ইররেগুলারিটি চলে আসে তখন তাকে আমরা বলছি হচ্ছে ডিফেক্ট। এবার ডিফেক্টের মধ্যে অনেক ধরনের ডিফেক্ট আছে। দুটো ডিফেক্ট আমাদেরকে ভালো করে পড়তে হবে, একটা শর্টকি ডিফেক্ট, একটা ফ্রেঙ্কেল ডিফেক্ট। সেটা আমি আলোচনা করে দিচ্ছি। ডিফারেন্স আকারেই করছি, পরীক্ষার ডিফারেন্স আকারে আসতে পারে। সেজন্য একটা হচ্ছে শর্টকি ত্রুটি আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। মনে রাখতে হবে এই দুটোই হচ্ছে আয়নীয় কম্পাউন্ডে দেখা। এই দুটো সম্পর্কে দুটো কথা কমন বলে দিচ্ছি। প্রথম এই দুটো সম্পর্কে, এটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, দুটোর জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু স্টয়চিওমেট্রিক ডিফেক্ট মানে এক্ষেত্রে কিন্তু কণাগুলোর রেশিও সেম থাকে, যেমন NaCl 1:1, মানে এরকম ব্যাপারটা। ধরো NaCl আছে, তাহলে একটা সোডিয়াম আছে একটা ক্লোরিন আছে, তাহলে রেশিওটা মেনটেন হয়েছে। বা জিঙ্ক সালফাইড আছে বা ক্যালসিয়াম ক্লোরাইড আছে, রেশিওটা মেনটেন হয়েছে। কখনো কিন্তু এরকম দেখবে না যে জিঙ্ক 0.8 সালফাইড। যদি এটা হতো তাহলে এখানে কিন্তু ফ্র্যাকশন হয়ে গেছে, গোটা সংখ্যা নেই। এটাকে বলতো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এটা এই শর্টকি আর ফ্রেঙ্কেল হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। 2 নম্বর হচ্ছে
এই দুটোই হচ্ছে আয়নীয় কম্পাউন্ডে দেখা যায়, আয়নিক কম্পাউন্ডে দুটোই। এই দুটো হচ্ছে দুজনের কমন কথা, মানে মিল। এবার অমিলের কথা বলি। প্রথম শর্টকাট ইফেক্ট কখন দেখা যায়, একটু গল্পের মতো বুঝিয়ে দিচ্ছি। মনে করলাম একটা আয়নীয় ক্রিস্টাল লাগাচ্ছি, এরকম তুমি নাও আঁকাতে পারো, আঁকাতে পারো। এই আয়নীয় মানে প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, এভাবেই চলবে নিশ্চয়ই। মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, বিপরীত আধান পাশাপাশি আঁকালাম। তাহলে এখানে দেখো অনেক ক্যাটায়ন আর অ্যানায়ন আছে। যদি এখান থেকে আমি সম পরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়ন তুলে নিই, তাহলে শর্টকাট ইফেক্ট কখন দেখা যাবে, যখন হচ্ছে আমরা সম পরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়নকে রিমুভ করব। সম পরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়নকে অপসারিত করতে হবে, এই ত্রুটি তৈরি হয়, করলে দেখা যায়। ক্লিয়ার? কী করে দেখো, আগে এরকম ছিল, এবার মনে করলাম এখান থেকে দুটো তুলে নিলাম সম পরিমাণ, এই একটা অ্যানায়ন তুললাম, এই একটা ক্যাটায়ন তুললাম। তাহলে দেখো এদের যেটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট ছিল নষ্ট হয়ে গেল তো। এবার তো প্লাসের পর ফাঁকা জায়গা চলে এসেছে, তাহলে রেগুলার অ্যারেঞ্জমেন্টটা নেই। তাহলে সম পরিমাণ ক্যাটায়ন অ্যানায়নকে রিমুভ করলে দেখা যায় শর্টকাট ইফেক্ট। ঠিক আছে, ফ্রিঙ্কেলে চলে আসি। ফ্রিঙ্কেলের ব্যাপারটা কি, আবার ছবি আঁকায় আয়নীয় যৌগের একটা, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাসের পর প্লাস, প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, একই বিপরীত চার্জ পাশাপাশি দিয়ে যাবো, এমন কোনো জটিল ছবি না। ঠিক আছে, এই ফ্রিঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন রিমুভ হয় না। কি হয়, যে কোনো একটা ক্যাটায়ন তার নিজের জায়গাটা ছেড়ে দেয়। আরেকটা আঁকিয়ে নিই, দেন বলছি। একইভাবে ড্র করলাম, মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। কী হয়, যে কোনো একটা ক্যাটায়ন তার পজিশন ছেড়ে দেয়। মনে করলাম এই ক্যাটায়নটা তার নিজের জায়গায় ছেড়ে দিল, ছেড়ে কোথায় যাবে, এই যে প্রত্যেকের মাঝে যে ফাঁকা জায়গা আছে, এরকম কোনো একটা ফাঁকা জায়গায় ও চলে এলো। তাহলে যখন কোনো একটা ক্যাটায়ন তার নিজের পজিশন ছেড়ে মাঝের ফাঁকা জায়গায় চলে আসবে, তখন তাকে বলবো ফ্রেঙ্কেল ত্রুটি। মনে করলাম এই ফাঁকা জায়গাটায় চলে এসেছে, যে কোনো ফাঁকা জায়গায় যেতে পারে। তাহলে যখন আমরা একটা কেলাস থেকে সমপরিমাণ ক্যাটায়ন ও অ্যানায়ন রিমুভ করব, তাকে বলবো শর্টকাট ত্রুটি। আর যখন কোনো একটা ক্যাটায়ন তার পজিশন ছেড়ে মাঝের কোনো ফাঁকা জায়গায় চলে আসবে, এটাকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট। দুটো অ্যানায়নের মাঝে ফাঁকা জায়গাকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট, বা বাংলায় বলে আন্তঃস্থানীয় ফাঁকা জায়গা। সেই আন্তঃস্থানীয় ফাঁকা জায়গা বা ইন্টারস্টিশিয়াল সাইটে চলে আসবে, তখন তাকে বলবো ফ্রেঙ্কেল ত্রুটি। আশা করছি মনে থাকবে। তাহলে শর্টকাট ত্রুটিতে দেখো কণার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমরা জানি কণার সংখ্যা কমলে ঘনত্ব হ্রাস পায়, তাহলে এক্ষেত্রে ঘনত্ব হ্রাস পাবে। এক্ষেত্রে কণার সংখ্যা কমছে না, কণাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাই ঘনত্ব স্থির থাকবে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে কোন ধরনের ডিফেক্টে ঘনত্ব হ্রাস পায়, অ্যান্সার হবে শর্টকি। দেখো এক্ষেত্রে আমি সমপরিমাণ ক্যাটায়ন আর অ্যানায়ন রিমুভ করেছি। এবার একটা কেলাসের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের মিক্সচার আছে, আমি যখন ইকুয়াল অ্যামাউন্টে ক্যাটায়ন আর অ্যানায়ন রিমুভ করতে পারছি, তার মানে নিশ্চয়ই ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা সমান। তাহলে এক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়নের সাইজ সমান, এটা মনে রাখতে হবে। আর এক্ষেত্রে যেহেতু ক্যাটায়নটা যার জায়গা ছেড়ে চলে যাচ্ছে, এটা তখনই সম্ভব হবে, দেখো ক্যাটায়নটা তো নিজের জায়গা ছেড়ে দুটো আয়নের মাঝের যে ফাঁকা জায়গা সেখানে চলে যাচ্ছে, তাই দুটো আয়নের মাঝে যে ফাঁকা জায়গা সেটা সামান্য হবে। ক্যাটায়নটা গিয়ে যদি সেখানে ঢুকে যেতে পারে, তার মানে ক্যাটায়নের সাইজটা ছোট ছিল। তাহলে এক্ষেত্রে কী হবে, ক্যাটায়নের রেডিয়াসটা অ্যানায়নের থেকে অনেক ছোট হবে। আশা করছি বোঝাতে পারলাম। 4 নম্বর, যেহেতু ক্যাটায়নের সাইজটা শর্টকিতে বড়, তাহলে এদের কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে। আর যেহেতু ওখানে ক্যাটায়নের সাইজটা ছোট, এখানে কোঅর্ডিনেশন নাম্বার কম হবে। এক্সাম্পল একটা করে পড়ে নাও। শর্টকিট হচ্ছে NaCl, এখানের এক্সাম্পল হবে জিঙ্ক সালফাইড, হয়ে গেল। এবার একটা কোশ্চেন আসে যে এমন একটা লবণ বলতে যার মধ্যে শর্টকি আর ফ্রেঙ্কেল দুটোই দেখা যায়। এক্সাম্পল হচ্ছে AgBr, AgBr শর্টকি ফ্রেঙ্কেল দুটোই দেখা যায়, এত দূর পড়ে নিতে হবে। তাহলে এই হলো আমাদের ডিফেক্ট, এটা পড়ে নেবে। এবার আর ডিফেক্টে আরও 2-4টে কোশ্চেন বলা আছে, যে এফ সেন্টার কি, সোডিয়াম ক্লোরাইডকে সোডিয়াম বাষ্প সহ উত্তপ্ত করলে কী হবে, জিঙ্ক সালফাইডকে উত্তপ্ত করলে কেন হলুদ বর্ণ ধারণ করে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবে। নেক্সট আমি একটু চৌম্বক ধর্মে আলোচনা শুরু করছি, যদিও ফিজিক্সে পড়েছো, তাও একবার বলে দিই। প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম আর ডায়াম্যাগনেটিজম। ফিজিক্সে তোমরা অবশ্যই পড়েছো যে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বক কাকে বলে, ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বক কাকে বলে, বলরেখা দিয়ে কনসেপ্টটা পড়েছো। কেমিস্ট্রিতে কনসেপ্টটা একটু আলাদা অ্যাঙ্গেল থেকে পড়ানোর চেষ্টা করছি। তো প্রথমে আলোচনা করি ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বক পদার্থ কাদের বলে। দেখো তোমরা সবাই পড়েছো, যে পদার্থগুলোর মধ্যে দিয়ে চৌম্বক বলরেখা যেতে পারে না, তাকে আমরা ডায়াম্যাগনেটিক পদার্থ বলি। ঠিক আছে, এরকম করে ফিজিক্সের ছবি আঁকিয়েছো, এই নর্থ পোল আছে, তার মাঝে একটা সাবস্টেন্স আছে, মনে করলাম এরকম, এই সাউথ পোল আছে। তাহলে বলরেখাগুলো নর্থ পোল থেকে যাচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে না বাইরে দিয়ে চলে যাচ্ছে, তাই তো।
কেমিস্ট্রিতে কনসেপশনটা একটু আলাদা। সেই আলাদা কনসেপশনটা কি সেটা দেখো। আমরা বলছি ডায়াম্যাগনেটিক সেই সমস্ত পদার্থ তাদের মধ্যে পেয়ার্ড ইলেকট্রন থাকবে বা যুগ্ম ইলেকট্রন থাকবে। তাহলে মনে করলাম এই নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে একটা পদার্থ রেখেছি যার মধ্যে যুগ্ম ইলেকট্রন আছে, এই এরকম করে পেয়ার্ড হয়ে আছে, আর কিছু নেই, দুটো ইলেকট্রনই আছে শুধু, বেশিও ধরতে যাচ্ছে না, পেয়ার্ড ইলেকট্রন আছে। হলো, তাহলে পেয়ার্ড ইলেকট্রনগুলো কি, ইলেকট্রন যখন স্পিন করে সে একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। তাহলে মনে করলাম যে অ্যারোর ওই নিচের দিকটা হচ্ছে সাউথ পোল, তাহলে উপরের দিকটা নর্থ পোল, তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। হলো, এবার কি হবে দেখো, একটা স্পিনিং ম্যাগনেট মানে একটা চার্জযুক্ত কণা ঘুরলে সে সময় সবসময় ম্যাগনেটের মতো বিহেভ করে। তাহলে ইলেকট্রনটা স্পিন আছে, ঘুরছে, ম্যাগনেটের মতো বিহেভ করবে। তাহলে ইলেকট্রনের নর্থ পোল আর সাউথ পোল তৈরি হয়েছে। তাহলে ইলেকট্রনের এই নর্থ পোল আর সাউথ পোল থেকে নিশ্চয়ই চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স তৈরি হবে। তাহলে এই ইলেকট্রনের নর্থ পোল থেকে যে ম্যাগনেটিক লাইন্স তৈরি হবে সেটা পাশের ইলেকট্রনের সাউথ পোলে ঢুকে যাবে, আর এই ইলেকট্রনের নর্থ পোল থেকে যে ম্যাগনেটিক লাইন্স তৈরি হবে সেটা পাশের ইলেকট্রনের সাউথ পোলে ঢুকে যাবে। তাহলে এবার যখন বাইরে থেকে চুম্বক কোনো ম্যাগনেটিক লাইন্স দিবে তার কাছে যাওয়ার জন্য কোনো সাউথ পোল আছে? নেই তো, কারণ এর নর্থ পোল ওর সাউথ পোলে লাইন্স পাঠিয়ে দিয়েছে, এর নর্থ পোলে সাউথ পোলে পাঠিয়ে দিয়েছে। তাই এর মধ্যে দিয়ে বলরেখা যেতে পারবে না, বলরেখাগুলো বাইরে দিয়ে চলে যাবে। বোঝাতে পারলাম কেন বলরেখাগুলো ওদের মাঝে দিয়ে যাচ্ছে না? তার কারণ হচ্ছে ইলেকট্রনগুলো পেয়ার করে গেছে। পেয়ার করেছে মানে অপোজিট স্পিনে আছে, অপোজিট স্পিনে আছে মানে একজন যদি নর্থ পোলের মতো বিহেভ করে, একজন সাউথ পোলের মতো বিহেভ করছে, তাই একে অপরের বলরেখাকে ওরা প্রশমিত করে দিচ্ছে, তাই বাইরে থেকে কোনো বলরেখা যেতে পারছে না। এবার যদি প্যারাম্যাগনেটের কথা বলতাম বা পরাচুম্বকের কথা বা তিরস্চুম্বকের কথা বলি, তাদের মধ্যে কি বলি, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন আছে। তাহলে একই ছবি আঁকাই, এই সাউথ পোল, এই নর্থ পোল, তার মাঝেই কিছু বিজোড় ইলেকট্রন আছে। ওকে, এবার এই বিজোড় ইলেকট্রনগুলো নিচেরগুলো সাউথ পোলের মতো বিহেভ করবে, এগুলো সাউথ পোল, এগুলো নর্থ পোল। তাহলে কি হবে, এই নর্থ পোল থেকে যে ম্যাগনেটিক লাইন্সগুলো বেরোবে সেগুলো এতে সাউথ পোলে ঢুকে যাবে। বোঝা গেল? এইভাবে নর্থ পোলের লাইনগুলো তো সাউথ পোলে ঢুকে যাবে, আর ওদের নর্থ পোলের যে ম্যাগনেটিক লাইন সেটা চলে যাবে চুম্বকের সাউথ পোলে। তখন তোমার মনে হচ্ছে যে বলরেখাগুলো ওদের মধ্যে দিয়ে পাস করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বলরেখাগুলো ওদের মধ্যে দিয়ে পাসই করেনি। এর নর্থ পোলদের থেকে যে বলরেখা বেরিয়েছে সেটা ইলেকট্রনের সাউথ পোলে গিয়ে ঢুকেছে, আর ইলেকট্রনের নর্থ পোলের যে বলরেখা সেটা বাইরে বেরিয়ে গেছে, সেটা তুমি দেখতে পেয়েছো। ওভারঅলে তোমার মনে হয়েছে যে এই বলরেখাগুলো যেন ওদের মধ্যে দিয়ে পাস করেছে। বোঝা গেছে কেন আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে বলরেখা যেতে পারে আর না থাকলে যেতে পারে না? এ হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিকের সাথে ফেরোম্যাগনেটিকের সম্পর্ক কী মিল আছে দেখো, প্যারা ফেরো দুটোর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। প্যারাম্যাগনেটিকের মধ্যে কম আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ফেরোর মধ্যে বেশি থাকে। আরও একটা ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, যে মনে করলাম যে প্যারাম্যাগনেটিক একটা সাবস্টেন্স ছিল, তাকে কারেন্ট দিলাম, চুম্বক পদার্থে পরিণত হলো। যদি কারেন্টটা তুলে নেওয়ার পরে তার চৌম্বক ধর্ম বজায় থাকে তাকে ফেরোম্যাগনেটিক বলবো, যদি কারেন্টটা তুলে নেওয়ার পর তার চৌম্বক ধর্ম বজায় থাকে না তাকে প্যারাম্যাগনেট বলবো। এগুলো বই থেকে পড়ে নিও। আর যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট সেকশনেও জানাতে পারো, টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অর্গানিকের সাজেশন নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।